أشهد أن لا إله إلا الله. রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ সংকটে নারীত্ব। এই সিরিজে আলোচনার বিষয় আধুনিক জীবনের নারী, নারীত্ব, নারীবাদ এবং এ নিয়ে যা কিছু সৃষ্ট সংকট। আগেকার নারীরা কেমন ছিল, এখন কেমন আছে এবং কোন পথে নারীদের কল্যাণ, সেসব নিয়ে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। নারীবাদ সিরিজের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমরা জানব একটি মর্মস্পর্শী ঘটনা, যার আলোকে বোঝার চেষ্টা করব শিশুদের জন্য শৈশবে মাতৃত্বের স্নেহ, মমতা এবং যত্ন কত বেশি জরুরি। আজ থেকে ৩০ বছর আগের ঘটনা। হাজার হাজার, বরং লক্ষ লক্ষ রোমানিয়ান শিশুর করুণ পরিণতি, মানুষের মায়াময় স্পর্শ ও আদর মমতা থেকে দূরে থাকার করুণ পরিণতি। জানুয়ারি 1990 সাল, মাত্রই সমাজতান্ত্রিক রোমানিয়ায় স্বৈরশাসকের পতন ঘটেছে। তখনকার প্রেসিডেন্ট নিকোলাই চাউশেঙ্কো নিহত হয়েছেন একটি অভ্যুত্থানের মাধ্যমে। এর 2 সপ্তাহ পরে ঠিক ইউরোপের মাঝখানে থাকা আয়রন কার্টেন বা লৌহ জবনিকার আড়ালে থাকা সেই সমাজতান্ত্রিক দেশটির বিভিন্ন অবস্থা দেখতে পৃথিবীর নানা প্রান্ত থেকে সাংবাদিক এবং গবেষকরা সেখানে আসতে লাগলেন। এমনই একজন সাংবাদিক ছিলেন বব গ্রাহাম। তিনি গিয়েছিলেন সমাজতান্ত্রিক দেশটিতে পরিচালিত বিভিন্ন শিশু নিবাস বা বলা ভালো সরকারি এতিমখানা দেখতে। সেখানে গিয়ে তিনি এমন সব দৃশ্য দেখেন যা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে দেয়, এবং সেখানকার খবর প্রকাশিত হওয়ার পর সারা দুনিয়ার মানুষ হতভম্ব হয়ে যায়। তিনি বলেন, সেখানকার 2টি বিষয় আজও পর্যন্ত তিনি ভুলতে পারেননি। এগুলো এখনও তাকে তাড়া করে বেড়ায়। সেই এতিমখানা বা শিশু নিবাসের ভেতরে প্রবেশের আগে বিভীষিকাময় 2টি বিষয় তাকে চেপে ধরে। এর মধ্যে প্রথমটি হচ্ছে তীব্র দুর্গন্ধ, পেশাবের এবং ক্লোরিন বা ব্লিচিং পাউডারের দুর্গন্ধ, আর দ্বিতীয়টি হচ্ছে অদ্ভুত এক নীরবতা। তিনি বলেন, সাধারণত কি হয়, কোনো কক্ষে যদি একসাথে অনেক ছোট বাচ্চা বা শিশুরা থাকে আর আপনি যখন সেই কক্ষের দিকে এগিয়ে যেতে থাকবেন, তাহলে সেই ঘরের ভেতরে প্রবেশের অনেক আগে থেকেই, অর্থাৎ বাইরে থাকতেই আপনি শিশুদের হইচই, আনন্দ, ফুর্তির শব্দ শুনতে পারবেন। তারা একে অন্যের সাথে কথা বলছে, খেলাধুলা করছে, ছুটাছুটি করছে, চিৎকার চেঁচামেচি করছে, অথবা কেউ হয়তো কান্নাকাটি করছে। কিন্তু আমি সেখানে কোনো কিছুর আওয়াজ শুনলাম না। ভাবলাম শিশুরা হয়তো ঘুমিয়ে আছে, কিন্তু না, গিয়ে দেখি সবাই জেগেই আছে। আর চারদিকে লোহার রেলিং দেওয়া খাটে শিশুরা যে যার মতো শুয়ে আছে। কোনো কোনো খাটে শুয়ে আছে 2 জন, আবার কোথাও 3 জন এলোপাথারিভাবে শুয়ে আছে। শূন্য দৃষ্টি মেলে তাকিয়ে আছে ওরা। ওই দৃষ্টিতে কোনো আবেগ নেই, চোখের চাহনি কিংবা মুখে কোনো ভাষা নেই। অদ্ভুত এক নীরবতা। ওদের চোখের দিকে তাকালে অজানা আশঙ্কায় বুকটা ধক করে ওঠে। বেশ ভীতিকর ছিল ব্যাপারটা। ডরমেটরিতে থাকা বাচ্চারা ছিল একেবারে ছোট বয়সের। কোনো মতে হাঁটতে পারে অথবা খাটের রেলিং ধরে দাঁড়াতে পারে, আর কিছু অস্পষ্ট শব্দ বলতে পারে। রেলিং ধরে দাঁড়ানো বাচ্চারা বৃথায় সেই লোহার রেলিং ধরে নাড়ানোর চেষ্টা করছিল। ওদিকে শিশুদের দায়িত্বে থাকা স্টাফদের কোনো খেয়াল নেই। সাদা পোশাক পরিহিতা কেয়ার গিভার মহিলারা বাইরে বসে গল্প করছে, কেউ কেউ আবার বিড়ি সিগারেট টানছে। যেসব ঘরে শিশুদের খেলনা থাকে সেগুলো তালাবদ্ধ করা। ওদের কথা হচ্ছে, একসাথে এত শিশু দেখা এদেরকে ম্যানেজ করা খুবই কঠিন, তাই এগুলো তালাবদ্ধ করে রেখেছি। শিশুদের আনন্দ কিংবা মানসিক বিকাশের জন্য কোনো ব্যবস্থা সেখানে দেখা গেল না। খেলাধুলা নেই, বই পুস্তক বা দেয়ালে কোনো ছবিও টাঙানো নেই। সাংবাদিক বব গ্রাহাম বলেন, এই শিশুদেরকে রাখা হয়েছিল একটি পশু খামারের মতো অবস্থায়। আসলে তার থেকেও ছিল খারাপ, কারণ পশু খামারের পশুরাও তো মাঝে মাঝে চিৎকার করে। এই শিশুদের সেই সাহসও ছিল না। সেই সাংবাদিক একটি এতিমখানায় মাত্র অল্প কিছু শিশু দেখেছিলেন, কিন্তু সেই সময় পুরো রোমানিয়াতে বিভিন্ন সরকারি শিশু নিবাসে এই ধরনের শিশুর সংখ্যা ছিল প্রায় 1 লক্ষ। সংখ্যাটা মোটেও কম নয়।
এই শিশুদের সংবাদ বিশ্বজুড়ে প্রকাশিত হওয়ার পর সারা বিশ্বের বিজ্ঞানী, সাইকোলজিস্ট, গবেষকরা এই বিষয়টিকে একটি কেস স্টাডি হিসেবে গ্রহণ করলেন। এই এত ছোট বয়সী শিশুরা যদি কোনো ধরনের কেয়ার গিভার ছাড়া বড় হয়, মানসিকভাবে কোনো ধরনের ভালোবাসা, যত্ন আত্মি কিংবা মনোযোগ না পায়, তাহলে তারা কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে সেগুলো নির্ণয় করতে লাগলেন। এই যে হাজার হাজার শিশু বা লক্ষ লক্ষ শিশু কিভাবে পিতামাতা ছাড়া বড় হচ্ছিল সেই দেশটিতে, সেই বিষয়টিকে একটু পেছন থেকে দেখা যাক। এই সিরিজের আলোচনা শুরু থেকে যদি আপনি শুনে থাকেন তাহলে নিশ্চয়ই জানেন পরিবার নামক ব্যবস্থার বিলুপ্তি চায় কারা। কারা মনে করে পরিবারের আর কোনো দরকার নেই, পরিবার নাকি পুরুষতন্ত্রের আবিষ্কার করা একটি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে নাকি যুগ যুগ ধরে, হাজার বছর ধরে মেয়েদেরকে বন্দি করে জুলুম নির্যাতন করা হচ্ছে, এগুলো নাকি সব পুরুষদের আবিষ্কার। 1965 সালে রোমানিয়ার ক্ষমতা নেন কমিউনিস্ট স্বৈরশাসক প্রেসিডেন্ট নিকোলাই চাউশেঙ্কো। একদিকে সমাজতন্ত্র, আরেকদিকে স্ট্যালিনের আদর্শে উজ্জীবিত হয়ে তিনি সিদ্ধান্ত নিলেন দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে হবে, আর এজন্য শ্রমশক্তি অর্থাৎ জনসংখ্যা বাড়াতে হবে। তাই জনসংখ্যা বাড়ানোর জন্য তিনি বেশি বেশি সন্তান নেওয়ার আদেশ জারি করলেন। 4টির বেশি সন্তান না নিলে যে কোনো মহিলার জন্য গর্ভপাত নিষিদ্ধ করলেন। সরকারি আইনে বিয়ের বৈধ বয়স নির্ধারণ করলেন 15 বছর। কেউ যদি সন্তান না নিত বা কম সন্তান নিত তাহলে তাদের উপরে বাড়তি ট্যাক্স আরোপ করা হতো। সকল ধরনের জন্ম নিয়ন্ত্রীকরণ সামগ্রী যেমন কন্ডোম, পিল নিষিদ্ধ করা হলো। সমস্ত পেশাজীবী মহিলাদের প্রেগন্যান্সি চেক করা হতো, অর্থাৎ কেউ যেন গোপনে গর্ভপাত করাতে না পারে। এইসব কর্মজীবী মায়েদের জন্য বাড়তি অর্থ সাহায্য দেওয়া হতো। প্রেসিডেন্ট ঘোষণা দিলেন, দ্য ফেটাস ইজ দ্য প্রপার্টি অব দ্য এন্টায়ার সোসাইটি। তোমাদের ভ্রূণ পুরো সমাজের সম্পত্তি, আর কেউ যদি সন্তান নিতে না চায় তাহলে তাকে দেশদ্রোহী হিসেবে গণ্য করা হবে। এত বিশাল কর্মযজ্ঞের ফলাফল হিসেবে স্বাভাবিকভাবেই জন্মহার বৃদ্ধি পেল, দেশটির জনসংখ্যা বাড়ানো হলো, কিন্তু যেমনটা আশা করা হয়েছিল সেই অনুসারে দেশের অর্থনীতি ততটা উন্নত হলো না। হাজার হাজার দারিদ্র্যপীড়িত রোমানিয়ান পরিবার তাদের সেই বাড়তি সদস্যদেরকে অর্থাৎ সেই শিশুদেরকে দেখতে হিমশিম খাচ্ছিল। এই অবস্থায় সরকারি উদ্যোগে অনেক শিশু নিবাস তৈরি করা হলো, আর রাষ্ট্রীয়ভাবে ক্যাম্পেইন চালানো হলো, তোমাদের ট্রেডিশনাল পরিবারে এই শিশুদেরকে আর কতটাই দেখভাল করতে পারবে, তোমাদের সেই সব ট্রেডিশনাল পরিবারের বিকল্প হিসেবে এই সরকারি শিশুনিবাস অনেক উত্তম, এটাই পরিবারের বিকল্প। সুতরাং ট্রেডিশনাল পিতামাতার প্রতি খুব স্পষ্ট বার্তা দিয়ে দেওয়া হলো, তোমরা তোমাদের বাড়িতে পরিবারে এই শিশুদের যতটা যত্ন নিতে পারবে তার থেকে আমরা রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় এইসব শিশু নিবাসে অনেক ভালো যত্ন নিতে পারব। প্রেসিডেন্ট নিকোলাই চাউশেঙ্কুর 24 বছরের শাসনামলে প্রায় 5 লক্ষ বা 500,000 শিশু এভাবে বিভিন্ন সরকারি শিশু নিবাসে বড় হয়েছে। 3 বছরের কম বয়সী শিশুদেরকে রাখা হতো হেলথ মিনিস্ট্রি থেকে পরিচালিত নার্সারিতে। এরপর সেই সব শিশুদেরকে তাদের বিভিন্ন অবস্থা যাচাই বাছাই করে যোগ্যতা অনুসারে পাঠিয়ে দেওয়া হতো বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে। যেসব শিশুকে দেখে মনে হতো সুস্বাস্থ্যবান, বুদ্ধিমান, তাদেরকে পাঠানো হতো শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত শিশু নিবাসে। সেখানে তাদেরকে কিছু পড়ালেখা করানো হতো। 6 বছরের কম বয়সী শিশু থেকে শুরু করে 18 বছর বয়স পর্যন্ত তাদেরকে সেখানে রাখা হতো। আর যাদেরকে দেখে ততটা বুদ্ধিমান বা প্রোডাক্টিভ মনে হতো না তাদেরকে পাঠিয়ে দেওয়া হতো শ্রম মন্ত্রণালয়ের অধীনে লেবার হিসেবে। আর যাদের বিভিন্ন শারীরিক বা বুদ্ধিবৃত্তিক সমস্যা থাকতো তাদেরকে পাঠানো হতো আলাদা স্থানে, হোমস ফর দ্য ডেফিসিয়েন্ট অ্যান্ড আনসেলভাইজেবল। পোলিও আক্রান্ত একজন ব্যক্তি যিনি সেখানে ছিলেন তিনি সেই অভিজ্ঞতা স্মরণ করে বলেন, সারাদিন আমাদের কিছুই করার থাকতো না। সকালে নাস্তা খাওয়ার পর আমাদেরকে একটা পরিষ্কার রুমে নিয়ে যাওয়া হতো। সেখানে আমরা সবাই এক একটা খাটের রেলিং ধরে দাঁড়িয়ে থাকতাম আর সেই রেলিং ধরে বৃথায় ঝাঁকানোর চেষ্টা করতাম। কেউ কেউ কান্নাকাটি করত, কেউ কেউ নিজেই নিজেকে আঘাত করত, দেয়ালে আঘাত করত। তখন তাদেরকে শান্ত রাখার জন্য এমন একটা জ্যাকেট পরিয়ে দেওয়া হতো যে জ্যাকেট পরিয়ে দিলে হাত পা আর নড়াচড়া করানো যায় না। দুপুরে খাবার দেওয়া হতো, এরপর আবার সেই একই কাজ, একই রুটিন। রোমানিয়ার এই এতিমখানা বা শিশু নিবাসগুলোকে বলা হতো স্লটার হাউস অব দ্য সোল, মানব আত্মার কসাইখানা, চাইল্ড গুলাগ, শিশুদের গুলাগ বা জাহান্নামের গর্ত। প্রায় 12 জন শিশুর জন্য নিযুক্ত করা হতো একজন কেয়ার গিভার। কখনো কখনো শিশুদের সংখ্যা আরও বেশি থাকত। অর্থাৎ এই শিশুরা কোনো প্রাপ্তবয়স্ক মানুষের আদর, মমতা, ভালোবাসা পেত না।
কেউ তাদেরকে কোলে নেবে, একটু আদর করবে, চুমু খাবে, এই সৌভাগ্য ওদের হতো না। সারাদিন শুধু বিছানায় শুয়ে থাকা আর খাটের রেলিং ধরে দাঁড়িয়ে থাকা। এভাবে থাকতে থাকতে শিশুরা অনেকেই খুব জেদি স্বভাবের হয়ে উঠত। বেশিরভাগ শিশুদের সুস্থ মানসিক বিকাশ ঘটত না। কেউ কেউ ঠিকমতো কথাই শিখতে পারত না, আজগুবি সব শব্দ বলতো। আগেই বলেছি, তাদের এই সংবাদ প্রকাশের পর সারা বিশ্বের গবেষক, বিজ্ঞানী, চিকিৎসকরা এই শিশুদের ব্যাপারে অ্যাসেসমেন্ট করতে সেখানে আসতে লাগলেন। হার্ভার্ড মেডিকেল স্কুল এবং বস্টন শিশু হাসপাতালের পেডিয়াট্রিক্স এবং নিউরোসায়েন্স বিভাগের চিকিৎসক, প্রফেসর এবং সাইকোলজিস্ট ডক্টর চার্লস নেলসন 1990 সালে সেই এতিমখানা দেখতে গিয়েছিলেন। সেই অভিজ্ঞতা স্মরণ করে তিনি একটি সাক্ষাৎকারে বলেন, আমি গিয়ে দেখলাম একটি শিশু খাটের রেলিং ধরে দাঁড়িয়ে আছে আর কান্নাকাটি করছে। শিশুটা একেবারেই ভেঙে পড়েছিল মানসিকভাবে। আমি তাকিয়ে দেখলাম ওর পরনে থাকা প্যান্টটা ভেজা, পেশাব করে দিয়েছে, কিন্তু কেউ তাকে দেখতে আসছে না। আমি জানতে চাইলাম ওর কি হয়েছে। একজন স্টাফ বলল, কি আর হবে, আজ সকালে ওর মা ওকে এখানে রেখে গেছে। এরপর থেকে শিশুটা এভাবেই কান্নাকাটি করছে। ডক্টর নেলসন বলেন, দেখুন অবস্থা। সেই সকাল থেকে শিশুটা বুক ফাটা কান্নাকাটি করছিল, কিন্তু কেউ একবারের জন্য এসে ওকে একটু সান্ত্বনা জানালো না, কেউ একটু কোলে তুলে নিল না, একটু আদর করে দিল না। এই যে শিশুদেরকে এত ছোটবেলা থেকেই পরিবারের বাইরে নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের অধীনে রেখে প্রাতিষ্ঠানিকীকরণ বা ইনস্টিটিউলাইজেশন করা হচ্ছে এবং এর ফলে এদের উপর কী ধরনের নেতিবাচক প্রভাব পড়ে, এই বিষয়ে তিনি গবেষণা শুরু করেন। 136 জন রোমানিয়ান শিশুর উপরে একটি পরীক্ষা চালানো হয়। ওদের বয়স ছিল 2.5 বছর থেকে 6 বছর পর্যন্ত। এই শিশুরা জন্ম থেকেই সেই সব সরকারি শিশুনিবাস বা এতিমখানাতে থাকত। এই শিশুদের মধ্যে অর্ধেক শিশুকে সেই সব এতিমখানাতেই রেখে দেওয়া হয়, আর বাকি অর্ধেক শিশুকে দত্তক নেওয়া হয় বিভিন্ন পরিবারে। পাশাপাশি আরেক দল শিশুকে নিয়ে আসা হয় এদের সাথে তুলনা করার জন্য, যেই সব শিশুদেরকে কখনোই এই ধরনের প্রতিষ্ঠানে রাখা হয়নি। এরপর 16 বছর পর্যন্ত এই শিশুদের মধ্যে তুলনা করে দেখা হয় কাদের বৃদ্ধি কেমন হচ্ছে। এরপর সেগুলো পর্যালোচনা করা হয়। এই পরীক্ষায় দেখা গেল, শৈশবের সেই দিনগুলোতে একজন শিশুর সুস্থ, স্বাভাবিক শারীরিক এবং মানসিক বিকাশের জন্য পিতামাতা থাকার গুরুত্ব কত বেশি। যেই সব শিশুরা সেই সব প্রতিষ্ঠানে বা এতিমখানায় বড় হয়েছিল, তাদের মধ্যে নানা ধরনের সমস্যা দেখা যায়, যেমন কগনিটিভ ফাংশন, মোটর ডেভেলপমেন্ট এবং ভাষা শিক্ষা। এছাড়া রয়েছে বিভিন্ন সোশিও ইমোশনাল বিহেভিয়ার, সেই সব ক্ষেত্রে সমস্যা। এছাড়া আরও নানা ধরনের সাইকিয়াট্রিক ডিসঅর্ডার ছিল। সবচেয়ে মর্মান্তিক বিষয় হচ্ছে, এইসব শিশুদের মধ্যে 13% অবস্থা এতটাই শোচনীয় ছিল যে একজন প্রাপ্তবয়স্ক কেয়ার গিভার দেওয়ার পরেও তাদের প্রতি কোনো ধরনের অ্যাটাচমেন্ট দেখানোর ক্ষমতা স্থায়ীভাবে হারিয়ে ফেলেছিল। দ্য আটলান্টিক পত্রিকার কাছে দেওয়া সাক্ষাৎকারে গবেষক চার্লস এইচ জিয়ানা তিনি বলেন, একজন বড় মানুষ বা প্রাপ্তবয়স্ক মানুষের সংস্পর্শে এসে শিশুরা যে আনন্দ পেতে পারে, এই অনুভূতিটাই ওদের ছিল না। সুতরাং চিন্তা করুন অবস্থা কতটা শোচনীয় ছিল। একজন প্রাপ্তবয়স্ক মানুষ যে শিশুদেরকে আনন্দ দিতে পারে, আদর মমতা দিতে পারে, এই ক্ষমতাটাই ওরা হারিয়ে ফেলেছিল। সেই পরীক্ষায় দেখা গেছে, যত কম বয়সে সেই শিশুদেরকে সেই সব প্রতিষ্ঠান থেকে সরিয়ে এনে বিভিন্ন পরিবারের অধীনে রাখা হয়েছে, তারা তত দ্রুত রিকভার করেছে। এই ঘটনা এই পর্যন্ত শুনে আপনি কি ভাবছেন? হয়তো ভাবছেন, ঠিক আছে বুঝলাম, পরিবারের বাইরে শিশুদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানে রেখে বড় করার চেষ্টা শিশুদের জন্য ক্ষতিকর, কিন্তু এর সাথে নারীবাদের সম্পর্ক কি? সম্পর্ক আছে, সেটাই এখন বলা হচ্ছে। জার্মান গ্রেয়ার, সুলামিত ফায়ারস্টোন এবং অন্যান্য নারীবাদীদের মতো ব্রিটিশ সোসিওলজিস্ট, ফেমিনিস্ট এবং লেখিকা অ্যান ওকলে 1975 সালে একটি বই লেখেন, যার শিরোনাম উইমেন্স ওয়ার্ল্ড, দ্য হাউসওয়াইফ, পাস্ট অ্যান্ড প্রেজেন্ট। এই বইতে তিনি উল্লেখ করেন, বায়োলজিক্যাল মাতৃত্ব এটা নাকি একটি মিথ বা আজগুবি ধারণা। তিনি বলেন, বায়োলজিক্যাল মাতৃত্বের বিষয়টি নাকি 3টি ভুল ধারণার উপরে প্রতিষ্ঠিত। সেগুলো কি? সেগুলো হচ্ছে, 1 নম্বর, সব মহিলাকেই মা হতে হবে। 2 নম্বর, সব মা চায় নিজের সন্তানকে দেখাশোনা করতে। 3 নম্বর, সব সন্তান চায় নিজের মায়ের সান্নিধ্য পেতে। অ্যান ওকলের মতে এই 3টি নাকি মিথ। অর্থাৎ এই 3টি মৌলিক ধারণার বিপরীতে তিনি যা বলার চেষ্টা করেন সেটা হচ্ছে, সব মেয়ে বা সব নারীর মা হওয়ার দরকার নেই, সব মায়ের সন্তান দেখার দরকার নেই, আবার সব সন্তানের জন্য নিজের মায়ের সান্নিধ্যও নাকি দরকার নেই।
তিনি বলেন, সব মেয়েকেই মা হতে হবে, সব মা নিজের সন্তান দেখাশোনা করতে চায়, আর সব সন্তান নিজের মায়ের সান্নিধ্য চায়। এগুলো নাকি মানুষের বানানো ধারণা, সমাজের বানানো কিছু ধারণা। এই 3টি পয়েন্টকে আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করা যাক। প্রথমত, সব মেয়েকেই মা হতে হবে। মেয়েদেরকে মা হতে হবে। মাতৃত্ব নারীদেরকে তাদের জীবনে পূর্ণতা দেয়। মেয়েরা সহজাতভাবে, প্রবৃত্তিগতভাবে অর্থাৎ সৃষ্টিগত বৈশিষ্ট্যের কারণেই মা হতে চায়। অ্যান ওকলে বলেন, এইসবের নাকি কোনো ভিত্তি নেই, এগুলি নাকি নিছক মিথ। এগুলো নাকি নির্দিষ্ট ধরনের সামাজিকীকরণ বা সোশ্যালাইজেশনের ফলাফল। এগুলো নাকি নারীদের সহজাত সৃষ্টিগত বৈশিষ্ট্য নয়। 2 নম্বর, সব মা নিজের সন্তানকে দেখাশোনা করতে চায়। সন্তানের প্রতি মা ভালোবাসা অনুভব করে, তাদেরকে যত্ন আত্তি করতে চায়, লালন পালন করতে চায়। এই ধারণার বিপরীতে তিনি বলেন, মাতৃত্বের অনুভূতির কারণে মায়েরা সন্তানের কাছে না থাকলে হতাশা বোধ করবে বা অসুখী হবে, এগুলি নাকি মিথ্যা ধারণা, সমাজ সৃষ্ট বিষয়। তিনি বলেন, মাদার্স আর নট বর্ন, দে আর মেড। কেউ মা হয়ে জন্মায় না, তাদেরকে মা বানানো হয়, অর্থাৎ সমাজই নাকি তাদেরকে মা বানায়। আরও সহজ কথায় বললে বলা যায়, মা হয়েছ ভালো কথা, এখন সন্তান নিয়ে পড়ে থাকার কোনো দরকার নেই। সব মাকেই সন্তান দেখতে হবে, এটা তোমাকে কে বলেছে? কেউ একজন দেখলেই তো হলো। 3 নম্বর পয়েন্ট, সব সন্তান চায় তার মায়ের সান্নিধ্য। এই পয়েন্টের খণ্ডন করে তিনি বলেন, শিশুদের জন্য নাকি নিজস্ব বায়োলজিক্যাল মাদারের কোনো দরকার নেই, কথিত কেয়ার গিভার কিংবা সামাজিক মা থাকলেই চলবে। সব শিশু তার নিজের বায়োলজিক্যাল মাদারের সান্নিধ্য চায়, এটা নাকি তার মতে একটি ভুল ধারণা, সমাজসৃষ্ট বিষয়। এই কথাগুলোর আরও সহজ অর্থ হচ্ছে, নিজস্ব বায়োলজিক্যাল মায়ের পরিবর্তে যে কোনো মহিলা, কেয়ার গিভার, সামাজিক মা কিংবা এমনকি বাবাকে রাখলেই যথেষ্ট। সন্তান দেখার জন্য মায়ের দরকারটাই বাকি। যেমনটা আমরা আজকাল অনেক জায়গায় বলতে শুনি, মা কেন সন্তান দেখার জন্য চাকরি ছাড়বে, মা কেন সন্তান দেখার জন্য ঘরে থাকবে, বাবারা ঘরে থাকলেই পারে, বাবারা সন্তান দেখলেই পারে। মা আর বাবার মধ্যে নাকি তেমন কোনো পার্থক্যই নেই। এছাড়া আরও বলতে শোনা যায় যে প্রত্যেক শিশুর জন্য নিজস্ব বায়োলজিক্যাল মাদারের দরকার নেই। বিভিন্ন প্রতিষ্ঠান যেমন ডে কেয়ার সেন্টার, শিশু পরিচর্যা কেন্দ্র, সেখানে কিছু স্টাফ রেখে কালেকটিভ মাদারিং, এটাই নাকি যথেষ্ট। এখানে আমরা প্রশ্ন করতেই পারি, এই যে নারীবাদীরা বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের থিওরি প্রদান করে, এইসব থিওরির ভিত্তি কী? এইসবের প্রমাণ কী? কিসের ভিত্তিতে এইসব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে? বাস্তব কথা হচ্ছে, তাদের এইসব কথা কিংবা দাবির কোনো প্রমাণ বা ভিত্তি কিছুই নেই। এগুলো হচ্ছে তাদের অহেতুক মন গড়া কিছু কথা, কিছু নিছক এক্সপেরিমেন্ট মাত্র। আর এভাবে ওরা মানুষের জীবনটাকে বানিয়ে দিচ্ছে গিনিপিগের জীবন, খেলা করছে পরিবার নামক ব্যবস্থা নিয়ে। ছেলেকে নামিয়ে দেওয়া হচ্ছে মেয়ের ভূমিকায়, আর মেয়েকে নামিয়ে দেওয়া হচ্ছে ছেলের ভূমিকায়। এভাবে যুগ যুগ ধরে চলে আসা ধর্মীয় এবং সামাজিক ঐতিহ্যগত জেন্ডার রোল ধ্বংস করে সৃষ্টি করা হচ্ছে বিশৃঙ্খলা। নারীবাদ সিরিজের এই পর্বগুলোতে যেখানে মাতৃত্ব নিয়ে আমরা আলোচনা করছি, সেখানে মাতৃত্ব বিষয়ে বর্তমানে যেসব ভুল ধারণা ছড়িয়ে পড়েছে সেগুলোর খণ্ডন করা হবে ইনশাআল্লাহ। এর মধ্যে আজকের পর্বে আমরা জানব মা এবং শিশুর মধ্যে অ্যাটাচমেন্ট বা পরস্পরের সংস্পর্শে থাকা এর গুরুত্ব কত বেশি সেই সম্পর্কে। আলোচনার এই পর্যায়ে আমরা অ্যাটাচমেন্ট থিওরি নিয়ে কিছু কথা বলবো গত শতাব্দীর বিখ্যাত সাইকোলজিস্ট জন বলবির অ্যাটাচমেন্ট থিওরি নিয়ে। জন বলবিকে বলা হয়ে থাকে তিনি হলেন অ্যাটাচমেন্ট থিওরির জনক। এই থিওরি অনুসারে জন বলবি বলেন, ছোটবেলায় আমাদের বেড়ে ওঠার সময়টাতে প্রাইমারি কেয়ার গিভার অর্থাৎ মায়ের সাথে শক্ত মানসিক এবং ফিজিক্যাল বন্ডিং এবং অ্যাটাচমেন্ট থাকা, এটা আমাদের সঠিকভাবে বড় হওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি মা এবং শিশুর মধ্যে শক্ত বন্ডিং থাকে এবং সিকিউর অ্যাটাচমেন্ট থাকে অর্থাৎ নিরাপত্তা থাকে, তাহলে শিশুরা নিজেদেরকে নিরাপদ মনে করে বেড়ে ওঠার পর অর্থাৎ বড় হওয়ার পর দুনিয়াতে চলাফেরা করার জন্য নিজেকে নিরাপদ মনে করে। বিষয়টি বোঝানোর জন্য এভাবে বলা যায়, যদি কোথাও আপনার কোনো শক্ত একটি নিরাপদ আশ্রয় বা ঘাঁটি থাকে, একটি বেস থাকে, তাহলে আপনি সেখান থেকে বের হয়ে আশেপাশের সব কিছু ঘুরে দেখতে পারবেন। আর যখনই কোনো বিপদের সম্ভাবনা থাকবে তখন আপনি ফেরত আসবেন আপনার সেই নিরাপদ ঘাঁটি বা বেইজে। এটাকেই বলা হয়ে থাকে স্টোরেজ লাভ। আর প্রাইমারি কেয়ার গিভার বা মায়ের সাথে যদি আমাদের বন্ডিং দুর্বল হয়, ইনসিকিউর বা অনিরাপদ অ্যাটাচমেন্ট থাকে, তাহলে আমরা সেই বেস ছেড়ে বের হতে ভয় পাবো। বড় হওয়ার পর গোটা দুনিয়া এক্সপ্লোর করতে আমরা ভয় পাবো। সবসময় আমাদের মধ্যে ভয়, দ্বিধাদ্বন্দ্ব, অনিশ্চয়তা এবং বিশৃঙ্খলা কাজ করবে, কারণ আমরা জানি না যে আমরা আমাদের সেই নিরাপদ আশ্রয়ে ফিরে আসতে পারবো কিনা। ছোটোবেলায় যেসব শিশু যথেষ্ট পরিমাণ অ্যাটাচমেন্ট পায়, তারা বড় হওয়ার পর অন্যকে ট্রাস্ট করতে পারে।
সহজে মানুষের সাথে কমিউনিকেট বা যোগাযোগ করতে পারে, তাদের সোশ্যাল স্কিল ভালো হয় এবং জীবনে প্রতিষ্ঠিত হওয়া বা সফলতা অর্জনের সম্ভাবনা বেশি থাকে। ইনসিকিউর অ্যাটাচমেন্টের ক্ষেত্রে ঘটে ঠিক এর বিপরীত অবস্থা, অর্থাৎ এই শিশুরা বড় হওয়ার পরে মানুষের উপরে ভরসা করতে পারে না, ভয় পায়, তাদের সোশ্যাল স্কিল কম থাকে এবং যে কোনো ধরনের রিলেশনশিপ তৈরি করতে প্রচুর সমস্যায় পড়ে তারা। জন বলবির থিওরি অনুসারে 4 ধরনের অ্যাটাচমেন্ট আছে। এর মধ্যে শুধুমাত্র একটি হচ্ছে সিকিউর অ্যাটাচমেন্ট। বাকি 3টি অ্যাটাচমেন্ট অ্যাংশাস অ্যাটাচমেন্ট। এগুলো হচ্ছে অ্যাংশাস অ্যাম্বিভ্যালেন্ট অ্যাটাচমেন্ট, 3 নম্বর অ্যাংশাস অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্ট এবং 4 নম্বর অ্যাংশাস ডিসঅর্গানাইজড অ্যাটাচমেন্ট। এই কঠিন শব্দগুলো এবং কঠিন নামগুলো বাদ দিয়ে খুব সহজেই বিষয়টি একটি উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করা যায়। ধরুন 4টি সন্তানের সমন্বয়ে একটি পরিবার গঠিত হলো। বাবা মা সন্তানদেরকে খুবই ভালোবাসে, তাদেরকে যথেষ্ট সময় দেয়, তাদেরকে কোলে তুলে নেয়, আদর করে, যথেষ্ট পরিমাণ মায়াময় স্পর্শ, মমতা, মিষ্টি কোমল সুরে কথা বলা, শিশুদের প্রতি মনোযোগ দেওয়া, যথেষ্ট পরিমাণ আই কন্ট্যাক্ট করা, সব কিছুই ওদের সাথে আছে। শিশুদের দিনগুলো বাবা মার সাথে সুখেই যাচ্ছিল। কিন্তু হঠাৎ কোনো একদিন তাদের বাবা অসুস্থ হয়ে পড়লেন এবং এরপর মারা গেলেন। তখন মা বাধ্য হয়ে আর আগের মতো এত বেশি সময় বাচ্চাদেরকে দিতে পারছিলেন না, কারণ তিনি বাধ্য হলেন কামাই রোজগার করতে, কাজে যোগ দিতে। সারাদিন মা সেই কাজ নিয়ে ব্যস্ত, এরপরে আবার সন্তানদেরকে সময় দেওয়া, এটা তো একটা অসম্ভব বিষয় হয়ে দাঁড়ালো। ফলে সেই বাচ্চারা 4 ভাই বোন আগের মতো আর অ্যাটাচমেন্ট পাচ্ছে না। এই 4 বাচ্চার বয়সটা কেমন সেটা একবার দেখা যাক। বড়জনের বয়স 6 বছর, আরেকজনের বয়স 3 বছর, আরেকজনের বয়স 2 বছর এবং সবার থেকে যে ছোট হামাগুড়ি দেয় তার বয়স হচ্ছে 1 বছর, অর্থাৎ 6, 3, 2, 1। 6 বছর বয়সের বাচ্চাটি তার ব্রেনের অধিকাংশ অংশ বিকশিত হয়ে গেছে, তার চারিত্রিক বৈশিষ্ট্য মোটামুটি ধরনের গঠন হয়ে গেছে এবং তার মতো করে সেই দুনিয়াকে বুঝতে শিখে গেছে। ফলে বাবার মৃত্যুতে সৃষ্ট এই যে নতুন পরিস্থিতি, এটা তার মানসিক বিকাশে খুব বেশি একটা প্রভাব ফেলল না, কারণ সে তো জানে মা আছে, মা আমার নিরাপদ আশ্রয়। এই শিশুটি যে অ্যাটাচমেন্ট ফিল করে সেটা হচ্ছে নিরাপদ বা সিকিউর অ্যাটাচমেন্ট। এই শিশুটি বড় হওয়ার পরে মানুষকে বিশ্বাস করতে পারবে, আশাবাদী স্বভাবের হবে এবং তার সেলফ ইমেজ হবে পজিটিভ। 3 বছরের শিশুটি বাবার মৃত্যুর পর নতুন সেই পরিস্থিতির সাথে মানিয়ে নিতে তাকে বেশ ঝামেলাতেই পড়তে হলো। তার বয়স 3 বছর, সে মায়ের কাছে যথেষ্ট মনোযোগ চায়, কিন্তু মা ব্যস্ত থাকার কারণে তাকে যথেষ্ট মনোযোগ দিতে পারে না। ফলে মায়ের সাথে অ্যাটাচমেন্ট নিয়ে এই শিশুটি একটি অ্যাংশাস অবস্থা বা উদ্বিগ্ন অবস্থার মধ্যে পড়ে গেল। এই শিশুটি দেখল সে যদি খুব বেশি কান্নাকাটি না করে কিংবা চিৎকার চেঁচামেচি না করে, যেমন ধরুন রাগ করে জেদ না দেখায়, তাহলে তার দিকে কেউই মনোযোগ দেয় না। আর এভাবে জোর করে মায়ের কাছ থেকে মনোযোগ পেলেও তখন শিশুটি নিজের সত্যিকারের যে আবেগ, ট্রু ফিলিংস, সেটা গোপন করে রাখে, সেটা শেয়ার করতে চায় না এবং মায়ের আচরণ নিয়ে সে নিজের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকে। এই দ্বিতীয় শিশুটির অ্যাটাচমেন্টের ধরন হচ্ছে অ্যাংশাস অ্যাম্বিভ্যালেন্ট। বড় হওয়ার পরে এই শিশুটি হবে আনপ্রেডিক্টেবল স্বভাবের, বন্ধুরা ওকে মনে করবে মুডি স্বভাবের এবং তার সেলফ ইমেজ প্রথম শিশুর তুলনায় ততটা পজিটিভ নয়। 2 বছরের শিশুটি, সে মায়ের কাছে একেবারেই সময় পায় না। ধরা যাক তার কোনো আত্মীয়ের কাছে, যেমন হয়তো তার চাচার কাছে সে দিনের অধিকাংশ সময় কাটায়। চাচা তাকে ভালোবাসে, কিন্তু চাচা মনে করে যে এত ছোট বাচ্চাদের সাথে বেশি আহ্লাদ দেখালে এরা মাথায় উঠে। তাই এই শিশুটি সে যখন দেখে যে আমি খুব বেশি খুশির আচরণ করছি, আনন্দ করছি, হইচই কিংবা খেলাধুলা করছি বা আবেগ দেখাচ্ছি, তখন চাচা ওকে একটা ধমক দিয়ে থামিয়ে দেয়। মাঝে মাঝে রাগ দেখায় এবং এতে শিশুটি ভয় পায়। এই ভয় এড়িয়ে যাওয়ার জন্য সে নিজেকে রিজার্ভ করে রাখে, নিজের আবেগ প্রকাশ করে না। বড় হওয়ার পরে এই শিশুটি অন্য মানুষের সাথে রিলেশনশিপ তৈরি করতে বেশ ঝামেলায় পড়বে, কারণ নিজের ব্যাপারে তার ধারণা বা সেলফ ইমেজ নেগেটিভ। এই শিশুটিকে দেখলে মনে হবে সে যেন ছোট মানুষের ভেতরে একজন বড় মানুষ, ছোট মানুষের ভিতরে বন্দি থাকা একজন বড় মানুষের মতো আচরণ করছে সে, এবং ওর অ্যাটাচমেন্টের ধরন হচ্ছে অ্যাংশাস অ্যাভয়েডেন্ট। সবচেয়ে ছোট 1 বছরের যে শিশুটিকে, তাকে বাধ্য হয়ে মা পাঠিয়ে দিলেন প্রি স্কুল সেন্টার, ডে কেয়ার সেন্টার অথবা নার্সারিতে। সেখানকার স্টাফদের সংখ্যা কম, একসাথে অনেক বাচ্চাকে দেখতে হয়, কাজের চাপ বেশি, এছাড়া ওরা ততটা আন্তরিকও নয়। প্রশিক্ষণ ভালো না, ফলে স্টাফদের অনেকের আচরণ খুবই খারাপ।
কিছু হলেই বাচ্চাদেরকে বিরাট একটা ধমক দিয়ে ভয়ভীতির মধ্যে রাখে। ফলে 1 বছরের সেই শিশুটি সেই পরিবেশে যাওয়ার পর একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেল। কারণ যার কাছে সে থাকছে, সেই স্টাফ বা সেই কেয়ার গিভারের কাছে সে সিকিউরিটি চাচ্ছে, অথচ সেখানে গিয়ে সে ভয়ভীতি ধমক ছাড়া কিছুই পাচ্ছে না। এই কনফ্লিক্টের ফলে সে কনফিউজড হয়ে যায় এবং ডিসঅর্গানাইজড ফিল করে। সে বুঝতে পারে না এইসব আচরণ কেন হচ্ছে তার সাথে। এই চতুর্থ শিশুটি বড় হওয়ার পরে সব ধরনের সামাজিক পরিস্থিতি এড়িয়ে চলার চেষ্টা করবে, নিজের ব্যাপারে হীনমন্যতায় ভুগবে এবং সে মনে করবে সে বুঝি কারো ভালোবাসা পাওয়ার যোগ্য নয়। নিজের ব্যাপারে তার সেলফ ইমেজ খুবই নেগেটিভ। ওর অ্যাটাচমেন্টের ধরন হচ্ছে অ্যাংশাস ডিসঅর্গানাইজড। এবার বিষয়টিকে আরও সহজে বোঝার জন্য এই 4টি শিশুর অবস্থা 4টি ছবি আকারে মনে মনে কল্পনা করুন। প্রথম শিশুটি, 6 বছরের শিশুটি হাসি খুশি। 3 বছরের শিশুটি রাগ জেদ দেখাচ্ছে। 2 বছরের শিশুটি নিজেকে রিজার্ভ করে অন্যদিকে মুখ ফিরিয়ে বসে আছে। আর চতুর্থ শিশুটি কিছুই না বুঝে ভয় পেয়ে কান্নাকাটি করছে। এই যে 4টি শিশু, 4 ধরনের চিত্র, এটাই ডক্টর জন বলবির অ্যাটাচমেন্ট থিওরির 4টি অ্যাটাচমেন্ট ব্যাখ্যা করে। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে শৈশবে আমাদের বেড়ে ওঠার কয়েক বছরের মধ্যেই এই অ্যাটাচমেন্টগুলো গড়ে ওঠে। এই বয়সে শিশুরা ঠিকমতো কথা বলতে পারে না, নিজের মনের অবস্থা বোঝাতে পারে না। এই অবস্থায় যখন ওরা অ্যাংশাস বা উদ্বিগ্ন অনুভব করে, তখন ওদের স্ট্রেস হরমোন অ্যাড্রিনালিন এবং কর্টিসল এগুলো নির্গত হয়। হার্টবিট বেড়ে যায়, ব্লাড প্রেশার বেড়ে যায় এবং বডি তখন সতর্ক অবস্থায় চলে যায়। যখন এটা বারবার বা ফ্রিকুয়েন্টলি ঘটতে থাকে, তখন এই অবস্থা তাদের জন্য খুবই নেতিবাচক স্ট্রেস তৈরি করে, টক্সিক স্ট্রেস তৈরি করে। এই অবস্থা শিশুর মস্তিষ্ক বিকাশের জন্য খুবই ক্ষতিকর। এইরকম পরিস্থিতিতে থাকলে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। শিশু মায়ের গর্ভে থাকুক কিংবা ছোট বয়সে থাকুক, টক্সিক স্ট্রেসের কারণে তাদের জেনেটিক গঠন ক্ষতিগ্রস্ত হতে পারে। এসবের প্রভাবে ওই শিশুটি যখন বড় হবে, বড় হওয়ার বহু বছর পরেও তাদের মধ্যে নানা ধরনের স্বাস্থ্যগত সমস্যা দেখা দিবে, শৈশবে সেই যথেষ্ট পরিমাণ সিকিউর অ্যাটাচমেন্ট না পাওয়ার কারণে। সুতরাং শৈশবের অ্যাটাচমেন্টের যে একটি লং টার্ম ইফেক্ট থাকে, এটা একটি ওয়েল ডকুমেন্টেড বিষয়। এই থিওরি ব্যবহার করে মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক শিশুদের উপরে গবেষণা চালিয়ে 77% বা প্রায় 80% অ্যাকুরেসি সহকারে বলে দিতে সক্ষম হয়েছিলেন যে বড় হওয়ার পরে কোন শিশুটি হাই স্কুল থেকে ড্রপ আউট হবে নাকি না। এমনকি 3 বছর বয়সী শিশুদেরকে দেখেও তাদের ভবিষ্যৎ ফলাফল বা পরিণতি আন্দাজ করা গেছে প্রায় 80% অ্যাকুরেসি সহকারে। আরেকটি স্টাডি চালানো হয়েছিল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টদের উপরে। তাদের কাছে জানতে চাওয়া হয়েছিল যে বাবা মার সাথে তাদের শৈশবে অ্যাটাচমেন্ট কেমন ছিল। এরপর সেই তথ্য সংরক্ষণ করে 35 বছর পর তাদের স্বাস্থ্যগত অবস্থার আপডেট নেওয়া হয়। যেসব ছাত্র বলেছে যে মায়ের সাথে তাদের তেমন কোনো সম্পর্ক নেই, অ্যাটাচমেন্ট নেই অথবা ব্রোকেন রিলেশন, তাদের মধ্যে শতকরা 91% ক্ষেত্রে দেখা গেছে নানা ধরনের স্বাস্থ্যগত সমস্যা। হৃদরোগ থেকে শুরু করে হাইপারটেনশন, মাদকাসক্তি, নানা ধরনের সমস্যা। আর যাদের ক্ষেত্রে দেখা গেছে মায়ের সাথে যথেষ্ট সিকিউর অ্যাটাচমেন্ট ছিল, উষ্ণ সম্পর্ক ছিল, তাদের মধ্যে প্রায় অর্ধেক অর্থাৎ মাত্র 45% ক্ষেত্রে স্বাস্থ্যগত সমস্যা পাওয়া গেছে। সুতরাং এই আলোচনা থেকে সহজেই বোঝা যাচ্ছে যে মা এবং শিশুর মধ্যে অ্যাটাচমেন্ট বা পরস্পরের সংস্পর্শে থাকা শিশুদের সারা জীবনের জন্য কত বেশি গুরুত্বপূর্ণ। জন বলবির সেই অ্যাটাচমেন্ট থিওরি অনুসারে বলা হয়ে থাকে যে আমরা সহজেই পরীক্ষা করে দেখতে পারি আমাদের শিশুরা যথেষ্ট পরিমাণ অ্যাটাচমেন্ট পাচ্ছে কিনা। এটার জন্য একটি পরিস্থিতি চিন্তা করা যায়। ধরুন 1 বছরের একটি শিশু আর আপনি তার প্রাইমারি কেয়ার গিভার অর্থাৎ মা। আপনি একটি ঘরে একাকী শিশুর সাথে কিছুক্ষণ খেলাধুলা করলেন, আপনি আর আপনার শিশু। এরপর শিশুটিকে একা রেখে কিছুক্ষণের জন্য বাইরে চলে গেলেন, আবার সেই কক্ষে একটু পরে ফেরত এলেন। এই ফিরে আসার পর আপনাকে দেখে শিশু কেমন আচরণ করবে তার উপর অনেকটাই বোঝা যাবে শিশুর অ্যাটাচমেন্ট কেমন। যদি শিশু যথেষ্ট পরিমাণ অ্যাটাচমেন্ট পায় বা সিকিউর অ্যাটাচমেন্ট অবস্থায় থাকে, তাহলে তাদের কাছে মা ফিরে এলে সে মাকে জড়িয়ে ধরবে এবং শান্ত হয়ে স্বাভাবিকভাবে আগের মতো খেলতে থাকবে বা খেলার দিকে মনোযোগ দেবে। আর যেসব শিশু মায়ের কাছ থেকে যথেষ্ট পরিমাণ অ্যাটাচমেন্ট পায় না, ওদের কাছ থেকে মা যদি চলে যায়, তাহলে এই শিশুরা কনফিউজড হয়ে যায়, দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকে অথবা নিজেকে গুটিয়ে নেয়। এই শিশুদের ক্ষেত্রে দেখা যায় যে মা চলে যাওয়ার পর ওরা কান্নাকাটি থামাতে পারে না।
এবং খেলা থেকে মনোযোগ পুরোপুরি হারিয়ে যায় আর খেলতেই চায় না। মা এবং শিশুর মধ্যে এই অ্যাটাচমেন্টের গুরুত্বের বিষয়টি অনেকেই বুঝতে চান না। অনেকেই যারা কর্মজীবী মহিলা তারা মনে করেন আমার সন্তানের সাথে আমার যথেষ্ট অ্যাটাচমেন্ট আছে, কিংবা যতটা সময় দেই সেটাই যথেষ্ট। এভাবে নিজের মনকে নিজেই সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। একবার একটি সোশ্যাল এক্সপেরিমেন্ট করা হয়েছিল এবং সেটা দেখানো হয়েছিল একটি টিভি কমার্শিয়ালে। সেখানে একদিকে রাখা হয়েছিল কিছু কর্মজীবী মাকে, সেই মায়েদের কাছে তাদের বাচ্চার ব্যাপারে কিছু প্রশ্ন করা হয়েছিল। আবার সেই বাচ্চাগুলোকে যারা দেখাশোনা করত, বাসায় যে কাজের মেয়ে ছিল, তাদেরকেও একই ধরনের প্রশ্নগুলো করা হয়েছিল। এরপর মিলিয়ে দেখা হচ্ছিল যে কে সঠিক উত্তর দেয়, মা নাকি বাসায় থাকা সেই মেইড। একজন মাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনার মেয়ে বড় হয়ে কি হতে চায়। মা একটু ভেবে বলল, আমার মেয়ে টিচার হতে চায়। কিন্তু বাসায় যে শিশুটির যত্ন নেয় সেই মহিলা বলল, এই মেয়েটি প্রিন্সেস হতে চায়। আরেকজন মা বলল, আমার মনে হয় এখনও আমার ছেলে ঠিক করেনি বড় হয়ে সে কী হবে। কিন্তু বাসায় থাকা সেই মহিলা সে বলল, এই ছেলেটা পাইলট হতে চায়। কর্মজীবী মা তাকে প্রশ্ন করা হলো, আপনার ছেলের স্কুলের কয়েকজন বন্ধুর নাম বলুন। মা একটু চিন্তা করে বলল, এটা তো বেশ কঠিন প্রশ্ন, আমি জানি না। আর বাসায় যে মহিলা থাকে সে বলল, তার বন্ধুর নাম হচ্ছে জোসেফ। এভাবে দেখা গেল 74% বা 74% ক্ষেত্রে কর্মজীবী মায়েরা তার নিজ সন্তানের ব্যাপারে ভুল উত্তর দিয়েছে। আর সেই শিশুদেরকে দেখাশোনা করছে যারা বাসায় থাকা সেই কাজের মেয়ে বা মেইড, তারা সঠিক উত্তর দিয়েছে। সুতরাং বোঝাই যাচ্ছে যেসব মা বাইরে কাজ করছেন আর মনে করছেন যে সন্তানকে আমরা যথেষ্ট পরিমাণ অ্যাটাচমেন্ট দিচ্ছি, এটা আসলে সঠিক ধারণা নয়। তাই আসলে আমাদের ভালো মতো চিন্তা করে দেখা প্রয়োজন, ভেবে দেখা প্রয়োজন যে আমরা সমাজের নানা রকমের প্রোপাগান্ডা এবং বিভিন্ন রকমের কৃত্রিম অবস্থার কারণে যেসব বিষয় মেয়েদেরকে ছোটোবেলা থেকে শেখানো হচ্ছে যে তুমি প্রতিষ্ঠিত হও, স্ট্রং ইন্ডিপেন্ডেন্ট এম্পাওয়ার্ড উইমেন হও, এগুলো করতে গিয়ে নিজের সুখ অনুসন্ধান করতে গিয়ে নিজের সন্তানকেই আমরা অসুখী করে রাখছি না তো, কিংবা মানসিকভাবে তাদেরকে অসুস্থ অবস্থায় ফেলে রাখছি না তো। একটি শিশুর সবচেয়ে বড় চাহিদা শুধুমাত্র দৈহিক চাহিদা নয়, বরং মানসিক চাহিদা রয়েছে। শিশুরা আদর, মমতা, ভালোবাসা চায়। প্রত্যেক শিশুর প্রয়োজন একটি স্টোরেজ লাভ। এই ভালোবাসা একটি ফাউন্ডেশন বা ভিত্তি প্রদান করে, যার উপরে ওই ব্যক্তির ইমোশনাল ডেভেলপমেন্ট এবং স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হয়। আজকাল দুর্ভাগ্যজনকভাবে অনেক মেয়েরা, অনেক মায়েরা এতটাই প্রফেশনাল হয়ে গেছেন যে শিশুকে কোলে নিয়ে আদর করার কথাও তারা ভুলে যান। অনেকে আবার স্মরণ করিয়ে দেন, এত বেশি কোলে রেখো না, এখনই কোলের অভ্যাস করালে পরে এই বাচ্চাকে কোলে রাখবে কে। শিশুদের মধ্যে এই স্টোরেজ লাভ তৈরি হয় 3 ভাবে: মায়াময় আদর, মমতা, স্পর্শের মাধ্যমে, 2 নম্বর আই কন্ট্যাক্টের মাধ্যমে, এবং 3 নম্বর কণ্ঠস্বরের ধরন বা টোনের মাধ্যমে। শিশুরা যা শিখে তার শতকরা 83% শিখে আই কন্ট্যাক্টের মাধ্যমে। ওরা চোখের চাহনির দিকে তাকায়, এবং শিশুরা ভাষা বোঝে না, বিভিন্ন শব্দ বোঝে না। আপনি শিশুকে আই লাভ ইউ বলছেন নাকি কি বলছেন সেটা ওরা বোঝে না। ওরা বোঝে কোন টোনে আপনি কথা বলছেন, কণ্ঠস্বরের ধরনটা কী। শিশুদের বড় হওয়ার জন্য যে মায়ের সাথে বা প্রাইমারি কেয়ার গিভারের সাথে যথেষ্ট অ্যাটাচমেন্ট প্রয়োজন, সেই সম্পর্কে আরও একটি উদাহরণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে জার্মান নাৎসি বাহিনী মানুষদের উপরে বিভিন্ন আনএথিক্যাল বা অনৈতিক এক্সপেরিমেন্ট চালিয়েছিল বিভিন্ন বন্দি শিবিরে। এরকম একটি এক্সপেরিমেন্ট চালানো হয়েছিল 50 জন নবজাতক শিশুর উপরে। এই শিশুদেরকে তাদের মায়েদের কাছ থেকে আলাদাভাবে রাখা হয়েছিল একটি আইসোলেশন ইউনিটে। ওদের কাছে অন্য কোনো ব্যক্তি, এমনকি শিশুদেরকেও একত্রে রাখা হয়নি, আলাদাভাবে এক একটি শিশুকে রাখা হয়েছিল। যখন ওদের ডায়াপার পরিবর্তনের সময় হতো, কয়েক ঘন্টা পরপর সেগুলো এসে পাল্টে দেওয়া হতো, আর নির্দিষ্ট সময় পরপর বোতলে করে দুধ খাওয়ানো হতো। এটাই ছিল ওদের পাওয়া একমাত্র মানব স্পর্শ। এর বাইরে ওদেরকে কোনো ধরনের স্পর্শ, আদর, মমতা, কোলে নেওয়া, চুমু খাওয়া, গায়ে হাত বুলিয়ে দেওয়া, এসবের কিছুই করা হতো না। এমনকি কথাবার্তাও বলা হতো না। শুধুমাত্র ডায়াপার পাল্টিয়ে দেওয়া আর নির্দিষ্ট সময়ে বোতলে করে দুধ খাওয়ানো। এভাবে 6 মাস পরীক্ষার পর দেখা গেল এক আশ্চর্য ফলাফল। সেই এক্সপেরিমেন্টের জন্য নির্বাচন করা হয়েছিল 50 জন শিশুকে, এবং 6 মাস পর সেই 50টি শিশুর প্রত্যেকেই মারা যায়। খাবারের অভাবে কিংবা পরিচর্যার অভাবে ওরা মারা যায়নি, ওরা মারা গেছে ভালোবাসার অভাবে এবং ইমোশনাল অ্যাটাচমেন্টের অভাবে। সুতরাং শিশুরা ভালোবাসা চায়, মমতা চায়, এটা ওদের জন্মগত চাহিদা।
1990 সালের দিকে পাওয়া বিভিন্ন সায়েন্টিফিক তথ্য উপাত্তে দেখা গেছে প্রতিটি মানুষের সুস্থ থাকার জন্য দৈনিক কমপক্ষে 13 বার অন্য আরেকজন মানুষের স্পর্শ প্রয়োজন। এই স্পর্শ এমন স্পর্শ যেখানে কোনো যৌনতা থাকবে না, এটা হবে পরস্পরের মায়া মমতা এবং ভালোবাসার স্পর্শ। এই ধরনের স্পর্শের অভাবে নানা রকমের শারীরিক এবং মানসিক অসুস্থতা টানা বাঁধতে পারে, হৃদরোগ থেকে শুরু করে ক্যান্সার পর্যন্ত হতে পারে। আর এই প্রসঙ্গে সবচেয়ে বিখ্যাত ঘটনা হচ্ছে রোমানিয়ার সেই সরকারি শিশু নিবাসের ঘটনা, যেটা আমরা শুরুতেই আলোচনা করেছি এই পর্বে। সেই শিশুরা যারা শৈশবে মায়ের কাছে থাকার সৌভাগ্য তাদের হয়নি, ইমোশনাল অ্যাটাচমেন্ট তারা পায়নি, ভালোবাসার স্পর্শ তারা পায়নি, ফলে বেড়ে ওঠার সেই সময়টাতে শৈশবের গুরুত্বপূর্ণ সময়ে তাদের কোনো স্টোরেজ লাভ ছিল না, ফলে যথেষ্ট পরিমাণ মানসিক, ইমোশনাল কিংবা ব্রেইন ডেভেলপমেন্ট ঘটেনি। এর সাথে সংশ্লিষ্ট দৈহিক বৃদ্ধি সেগুলোও বাধাগ্রস্ত হয়েছে। যেমন বিভিন্ন ইন্দ্রিয়, দেখার ক্ষমতা, শ্রবণ শক্তি, কথা বলার ক্ষমতা, এগুলো সাধারণ শিশুদের তুলনায় কম ছিল ওদের। কেন এইসব শিশুদের এই ক্ষমতাগুলো কম, এর অন্য কোনো মেডিকেল ব্যাখ্যা পাওয়া যায়নি, একমাত্র সেটা ছাড়া, যেটা হচ্ছে অ্যাটাচমেন্টের বিষয়টি। সিকিউর অ্যাটাচমেন্ট বঞ্চিত এই শিশুদের ব্রেন স্ক্যান করে পরবর্তীতে দেখা গিয়েছিল সাধারণ শিশুদের তুলনায় তাদের মস্তিষ্কের আকার কয়েক গুণ পর্যন্ত ছোট। পরবর্তীতে এই শিশুদেরকে সেই সব সরকারি শিশু নিবাস বা এতিমখানা থেকে সরিয়ে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন পরিবারে দত্তক নেওয়া হয়েছিল। আদর, মমতা, ভালোবাসা দিয়ে তাদেরকে বড় করে তোলার চেষ্টা করা হয়েছিল, কিন্তু শৈশবের সেই ঘাটতি আর কিছুতেই পূরণ করা সম্ভব হয়নি। সুতরাং এই বিষয়টি আমাদেরকে আবারও সেটাই স্মরণ করিয়ে দেয় যে আল্লাহ তাআলা মানুষকে এভাবেই সৃষ্টি করেছেন যে মানুষের যেরকম শারীরিক প্রয়োজন আছে তেমনিভাবে মানসিক প্রয়োজনও আছে। মায়ের কোনো বিকল্প হয় না। মায়ের সংস্পর্শে থাকা শিশু সে যেভাবে সুস্থ স্বাভাবিকভাবে বড় হয়ে উঠতে পারে এর কোনো বিকল্প হয় না। আল্লাহ তাআলা এই বিষয়গুলো আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সুতরাং মাতৃত্ব খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মাতৃত্বের গুরুত্বের বিষয়টি আজকের পর্বে শুধুমাত্র একটি আঙ্গিক থেকে, মা এবং শিশুর মধ্যে অ্যাটাচমেন্টের দিক থেকে বিষয়টিকে ব্যাখ্যা করা হয়েছে। এরপরেও মাতৃত্বের আরও অনেক গুরুত্বপূর্ণ দিক আছে যেগুলো সামনের পর্বগুলোতে আসতে থাকবে ইনশাআল্লাহ। মাতৃত্বের রাজনৈতিক এবং সামাজিক শক্তি রয়েছে। মাতৃত্বের মাধ্যমে যেভাবে দেশ ও জাতির প্রতি কল্যাণকর অবদান রাখা যায় সেটা অন্য কোনো ভূমিকায় গিয়ে সম্ভব নয়। মায়ের কোনো বিকল্প হয় না, মায়ের ভূমিকা কখনোই অন্য কাউকে দিয়ে পূরণ করা যায় না। এরপরেও যদি কোনো মা সন্তানদের জন্য, সন্তানদের কথা ভেবে তাদের যত্ন নেওয়ার জন্য, পরিচর্যা করার জন্য বাসায় থাকেন, তাকে নিয়ে সেই মাকে ঘিরে কটু মন্তব্য করা মানুষের অভাব হয় না। আমাদের দেশের একটি ঘটনা, বেশ কয়েক বছর আগের ঘটনা। জনৈক বিসিএস কর্মকর্তা নারী, তিনি সন্তানদের সময় দেওয়ার জন্য চাকরি ছেড়ে সংসারী নারী হওয়ার সিদ্ধান্ত নিলেন। সেখানে দেখা গেল বেশিরভাগ মানুষ ইতিবাচক কমেন্ট করলেও নেতিবাচক কমেন্টের অভাব ছিল না। তাদের মধ্যে কিছু মানুষের কমেন্ট ছিল এরকম যে সারা দিন সময় দেওয়ার দরকার কি, দিন শেষে কিছু সময় কোয়ালিটি টাইম দিলেই তো হয়। কেউ কেউ বলছে আপনি চাকরি ছেড়ে দিলেন, দেশ ও জাতির প্রতি কত অবদান রাখতে পারতেন সৎ দক্ষ একজন কর্মজীবী হিসেবে, কেন চাকরি ছাড়লেন? আবার অনেকে খোঁচা দিয়ে বলছে নিশ্চয়ই জামাই অনেক কামাই করে, অনেক কপাল নিয়ে জন্মেছেন, আপনার আর চাকরি করার দরকার নেই। আবার কেউ কেউ এটাও বলছে আপনি চাকরির পদটা কেন নষ্ট করলেন, ভার্সিটির সিটটা কেন নষ্ট করলেন। এই যে কনফিউশন, নানা রকমের মন্তব্য, এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করা হবে সামনের পর্বগুলোতে ইনশাআল্লাহ। আজকের পর্বের শেষ অংশে আমরা একটি কবিতা, একটি ইংরেজি ব্লগ থেকে অনুবাদ করা কবিতা, সেই কবিতা দিয়ে এই পর্বটি শেষ করছি। যখন একজন মা সন্তানদের কথা ভেবে বাসায় থাকার সিদ্ধান্ত নেন, সন্তানদের যত্ন করার সিদ্ধান্ত নেন, সেই অবস্থায় যখন প্রশ্ন করা হয় যে আপনি কি করেন, তখন অনেকেই বলে যে কিছু করি না, বাসায় থাকি। এই কথা শুনে অনেকে বলে ও আচ্ছা বুঝছি, যে আপনার স্বামী আপনাকে চাকরি করতে দেয় না, বিয়ের সময় বলে নেননি। ও কি বললেন, নিজে থেকেই ঘরে থাকেন। আচ্ছা, এরপর মনে মনে ভাবতে থাকেন এই মেয়ে নিশ্চিত পুরুষতন্ত্রের মগজ ধোলাইয়ের শিকার। এইরকম কথা যারা বলেন, যারা ভাবেন, তাদের সম্মানে এই কবিতার শিরোনাম হচ্ছে কিছু করি না, বাসায় থাকি। স্বামী কবিতাটি লিখেছে স্ত্রীর কথা ভেবে। সে লিখেছে এইভাবে, আমার স্ত্রী কিছু করে না, শুধু বাসায় থাকে। সে কিছু করে না, তবে শুধু সন্তানদের মা। সে কিছু করে না, তবে আমার ছেলে মেয়েগুলোকে সারাদিন চোখে চোখে রাখে। কোথাও একটু পড়ে গেল কিনা, ব্যথা পেল কিনা, কান্নাকাটি করলো কিনা, খাওয়াটা ঠিকমতো হলো কিনা, এসব দেখতে দেখতেই কেটে যায় ওর সারাটা দিন। কিন্তু এরপরেও
বিয়ের দাওয়াতে যখন কেউ প্রশ্ন করে তখন আমি বলি, ও কিছু করে না, শুধু বাসায় থাকে। আমার ছেলে মেয়েগুলোর কাছে ওদের মা হলো সারাটা দুনিয়া। মা ঘরে আছে তো সারা পৃথিবী ঘরে আছে, মা ঘরে নেই তো বাসাটা একেবারেই অন্ধকার, কোথাও যেন কেউ নেই। তবুও আমরা বলি মেয়েরা ঘরে থাকবে, মা হবে। ঘরে থাকা এটা আবার কোনো কাজ হলো নাকি? বাচ্চাদের পড়ালেখা, পুষ্টি, সুস্বাস্থ্য, মানসিক শারীরিক বিকাশ, স্বামীর জন্য ঘরের প্রশান্তি, পরিবারের সকলের জন্য ভালোবাসার বন্ধন, সবার জন্যই সব কিছু। তবুও নাকি ঘরে থাকা মায়েরা সমাজের জন্য কিছুই না, দেশের জন্য কিছুই না, ওরা কিছুই করে না, ওরা শুধু এক একজন ঘরে থাকা মা। ও কিছুই করে না, শুধু ঘরে থাকে। কথাটা বলতে বলতে আকাশে সূর্যের দিকে তাকিয়ে ভাবলাম, আচ্ছা এই সূর্যটা, এইটা সারাদিন করেটা কি? মনে মনে ভাবলাম সূর্যটা কিছুই করে না, শুধু আকাশেই থাকে। ঘরে থাকা মায়ের ভূমিকার গুরুত্ব কত বেশি সেটা প্রশংসা আকারে এই কবিতায় বলা হয়েছিল একটি ইংরেজি ব্লগে। ইসলামের শত্রুরা তারা জানে একটি জাতিকে বদলে দেওয়ার সবচেয়ে শর্টকাট রাস্তা হচ্ছে সেই জাতির নারীদেরকে বদলে দেওয়া। তাহলে মাত্র 3 পুরুষের মধ্যে, অর্থাৎ মাত্র 75 বছরের মধ্যে ওই জাতির চেহারা আপাদমস্তক বদলে দেওয়া যাবে। ইসলাম যখন সারা দুনিয়া শাসন করেছে, সারা বিশ্বের উপরে রাজনৈতিক, সামরিক, অর্থনৈতিক সকল দিক থেকে এবং আদর্শিক দিক থেকেও সকল দিক থেকে বিজয়ী অবস্থায় ছিল, তখন মুসলিম নারীরা কোথায় ছিল? পুরুষদের ভূমিকা কী ছিল, মেয়েদের ভূমিকা কী ছিল? তখনকার মুসলিম নারীরা তো ঘরেই ছিল। ঘরের যে দায়িত্ব সেটা পালন করেই তারা ইসলামকে সারা পৃথিবীতে বিজয়ী অবস্থায় রেখেছে এবং নেককার সন্তান জন্ম দিয়েছে, যারা হয়েছে বিশ্ববিজয়ী সামরিক দিক থেকে, জ্ঞানের দিক থেকে, বুদ্ধিবৃত্তিক দিক থেকে, সকল দিক থেকে। সুতরাং যুগ যুগ ধরে সেই দায়িত্ব পালন করে যদি ইসলামকে বিজয়ী অবস্থায় রাখা যায়, যদি সেভাবে দেশ ও জাতির প্রতি মুসলিম মেয়েরা অবদান রাখতে পারে, তাহলে এই গত 100 বছরের মডার্নিজমের প্রভাবে দূষিত পৃথিবীতে আবার তাদের সেই ঐতিহ্যগত ভূমিকা বদলে দেওয়ার প্রয়োজন হলো কেন? আদৌ কি এর কোনো প্রয়োজন আছে? যুগ যুগ ধরে মুসলিম মেয়েরা ঘরে থেকে ইসলামকে বিজয়ী অবস্থায় রাখতে সাহায্য করেছেন। এটাই হচ্ছে সাধারণ অবস্থা, ব্যতিক্রম কিছু থাকতেই পারে। কাজেই সেই সাধারণ অবস্থার পরিবর্তন ঘটিয়ে তাদেরকে ঘর থেকে বাইরে নিয়ে এসে কেন মুসলিমদের ভাগ্য ফেরানোর দরকার হলো, বা আদৌ এর কোনো দরকার আছে কিনা? এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করা হবে সামনের পর্বগুলোতে ইনশাআল্লাহ। সেই পর্বগুলো শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015